প্রেমের ধূলিঝড় সপ্তম পর্ব। বাবার সান্নিধ্য থেকে বঞ্চিত নন্দিতা মাকে কাছে পেয়েছে 16 আনা। বাবার প্রতি তার যত না টান, মায়ের প্রতি তার চেয়ে ঢের বেশি। মা বোধহয় বুঝতেন তার ছোট মনের দুরবস্থা, তাই তো সব কিছু পুষিয়ে দেওয়ার চেষ্টায় তৎপর থাকতেন সর্বদা। স্কুলের অ্যানুয়াল ফাংশন থেকে শুরু করে ক্রিয়েটিভ ওয়ার্ক, শপিং থেকে শুরু করে কুকিং, সবটাই হাতে ধরে শিখিয়েছিলেন তাকে। নন্দিতা বরাবরেরই ঘরকুনো ধাঁচের মেয়ে। বাহ্যিক চাকচিক্য, আধুনিকতার উড়ন্ত ছাপ তাকে টানে না বিশেষ। ফ্রেন্ডরা যখন উইকেন্ডে আউটিংয়ে যেত, নন্দিতা মায়ের সাথে কিচেনে গিয়ে নতুন নতুন রান্না শিখত। একটা বউ ঘোমটা দেওয়া ঘরোয়া বধূর সাজার স্বাদ তার ছোটকাল থেকেই। তাই তো সময় পেলে ঘরোয়া কাজ গুছিয়ে শিখত বেশ। মায়ের সাথে যে তার জীবন সুতোর বন্ধন অল্প দিনের ছিল, বিধাতাও তাই বোধহয় বড্ড তাড়াহুড়ো করে বড় করে দিয়েছিলেন তাকে। নওরিন ছিলেন একজন বিচক্ষণ বুদ্ধিমত্তা নারী। আবেগ অনুভূতির প্রগাঢ় ঢেউ কখনো তরঙ্গায়িত করতে পারেনি তাকে। মন আর মস্তিষ্কের ওপর ছিল তার কঠোর নিয়ন্ত্রণ। নৎসাতে জীবনে আবেগকে কখনো গুরুত্ব দেননি তিনি। তার কাছে জীবনটা ছিল স্ক্রিপ্টেড কোনো সিনেমার মতো। হুট করে ঘটে যাওয়া আবেগঘন কোনো ঘটনাও তার ভাবমূর্তির বিশেষ পরিবর্তন করতে পারত না। সামনে থেকে দেখলে কেউ মনে করবে এ ঘটনা তার জানা। যেটা ঘটেছে বা যা ঘটবে সবটুকুই তার নখদর্পণে। তাই তো কোনো প্রকার অনুভূতির খেলা দেখা যেত না তার ভাবমূর্তিতে। নিজের আবেগকে যথার্থ নিয়ন্ত্রণ করতে জানতেন তিনি। জীবদ্দশায় নন্দিতাকেও তিনি আবেগী হতে দেননি। আবেগ অনুভূতির ওপর নিয়ন্ত্রণ করার শিক্ষা তাকে দিয়ে গেছেন। নন্দিতা এমন রোবটিক জীবন ভীষণ অপছন্দের, যে জীবনে প্রচুর হাসার কিছু হলে হাসতে পারবে না, বুক ভেঙে কান্না এলে দাপিয়ে কাঁদতে পারবে না, এমন জীবন রোবটিক নয় তো কী? মা বলতেন কান্না মানেই দুর্বলতা। কারোর সামনে বোকার মতো কেঁদে ফেললে সামনের মানুষটা তোমার দুর্বলতা স্পষ্ট টের পেয়ে যাবে। কিন্তু নন্দিতা মানে না এসব, মানতে চায় না। বরং তার কাছে মনে হয় কান্নার চেয়ে বড় অস্ত্র আর কিছু নেই এ পৃথিবীতে। চোখ হতে নিঃসৃত 2 ফোঁটা জল নিমেষেই বশ করে ফেলতে পারে তোমার প্রিয়জনকে। কথায় যে কাজ পারে না, চোখের জল তা পলকেই করে ফেলে। মায়ের আলমারিটা খুলে ভীষণ যত্নে তার শাড়িগুলোতে হাত বুলোলো নন্দিতা। অতঃপর একটা সোনালি পাড়ে সাদা রঙের শাড়ি টেনে নিল নিজের হাতে। চোখ বন্ধ করে নাক ডুবিয়ে বেশ জোরে জোরে টেনে নিল বাতাস। এই শাড়িটা বাবার ভীষণ পছন্দের ছিল। যখনই বাবা আসতো প্রায় দিনই এই সাদা শাড়িটা পরার আবদার করতো মাকে। কিন্তু কোনো এক অজানা কারণে মা সবসময় তার চাওয়ার গুরুত্ব দিতেন না, তবে পরতেন মাঝে মাঝে। শাড়িটাতে তাকে যে কী সুন্দর লাগতো। ফর্সা ত্বকের সাথে সাদা রঙের এই শাড়িটা তাকে কোনো আপ্সরার চেয়ে কম লাগতো না। শাড়িতে এখনও মায়ের গন্ধ লেগে আছে। নাক ডুবোলেই সেই গন্ধ নাকে এসে বাড়ি খাচ্ছে তার। নন্দিতা কোনো রকম ভাবনা চিন্তা ছাড়াই সরাসরি কল করে দুর্জয়কে। ভূমিকা ছাড়াই নিরেট গলায় বলে ওঠে, আমার জন্য একটা ট্রলি ব্যাগ কিনে আনতে পারবেন? আমরা তো বেশি কিছু আনিনি, আমাদের ব্যাগেই তো হয়ে যাবে সব। আমার কিছু জিনিস এক্সট্রা হচ্ছে। না না, কিছু না, অনেকগুলো জিনিস। কোনটা ফেলে কোনটা যে নেব, আপনি আনবেন প্লিজ।
দুর্জয় চট করে ব্যাপারখানা ধরে ফেলার মতো করে বলল, তুমি কি ওপরের ঘরে গিয়েছ? নন্দিতা কণ্ঠ খাদে টেনে ছোট্ট করে উত্তর দিল, জি। দুর্জয় আর বাক্য ব্যয় না করে ফোন কেটে দিল। বেশ কিছুক্ষণ বাদেই সিঁড়ির কাছ থেকে তুহিনের গলা শোনা গেল। নন্দিতা ঘর ছেড়ে বেরোতেই তার চোখে পড়ল দু হাতে দুটো বড় সাইজের ট্রলি ব্যাগ। হাতে হাসি মুখে দাঁড়িয়ে আছে তুহিন। নন্দিতাকে দেখা মাত্র ব্যাগ দুটো তার হাতে এগিয়ে দিয়ে নরম কণ্ঠে বলল, ভাইয়ার আসতে সময় লাগবে, আপনাকে সময় নিয়ে গোছতে বলল, তাড়াহুড়োর দরকার নেই। কথাটুকু শেষ করেই হনহন করে নিচে নেমে গেল তুহিন। কৃতজ্ঞতায় চোখ ভারী হয়ে এলো নন্দিতার। এমন একজন মানুষকে সে ঠকাচ্ছে। আদতে কি ঠকাচ্ছে সে? ঠকাচ্ছে তো। সত্য গোপন করা কি ঠকানো নয়? কিন্তু তার কাছে আর উপায় কই? আচ্ছা, এই কেসটা জিততে না পারলে যে তার জীবন সংকটের কথা আজ সকালে দুর্জয় তাকে বলল, তা কি সত্যি? কিন্তু শুধুমাত্র তার জীবনের কথা ভেবেই তো এত এত আয়োজন। শুধু তার নয়, বরং দুর্জয়ের গোটা পরিবারকে বাঁচাতে গিয়ে তো এই ফাঁদে পা দিয়ে ফেলল সে। নন্দিতা আনমনে ভাবতে থাকে সেই দিনের কথা। একটুতেই ঠান্ডা লাগার ধাত নন্দিতার। এ কারণে এ বাড়িতে আইসক্রিম খুব একটা ওঠে না। দুর্জয়ের কড়া নিষেধ এ বিষয়ে। কিন্তু সেদিন দুপুরের মিষ্টি রোদে নন্দিতার মন আকুপাকু করছিল একদলা আইসক্রিমের জন্য। দুর্জয়ও সে সময় বাড়িতে থাকে না, তাই সুযোগ বুঝে দরজা লক করে নেমে পড়ে নিচে। বড় রাস্তার ওপাশেই গ্রসারি শপ। দারোয়ান চাচাকে দিয়ে আনালে যদি কান বহে তার কানে চলে যায়, তবে কেলেঙ্কারি বেঁধে যাবে আজ। তাই তো নিজেই রাস্তা পেরিয়ে দোকানে গেল। দুই হাতে দুটো আইসক্রিম নিয়ে খোশ মেজাজে রাস্তা পার হওয়ার সময় কোত্থেকে একটা বাচ্চা ছেলে ছুটে এলো তার কাছে। অতঃপর আইসক্রিম ধরে রাখা হাতের ভাঁজে এক টুকরো কাগজ গুজে দিয়ে সাথে সাথেই দৌড়ে পালালো সেখান থেকে। ভারী ভারী চোখের পল্লব ফেলে নন্দিতা গোটা পথ সেটার দিকে তাকিয়ে রইল। অতঃপর রুমে ঢুকে সেটাকে সাইডে রেখে আরাম করে আইসক্রিম দুটো খেয়ে বেসিন থেকে হাত ধুয়ে ফেরার সময় আচমকা মনে পড়ে গেল তার সেই কাগজের কথা। টেবিলের ওপর আলগোছে রাখা সেই কাগজের ভাঁজ খুলতেই দেখল বড় বড় অক্ষরে লেখা, অ্যাডভোকেট দুর্জয় আহসানের আর তার পরিবারকে বাঁচাতে যোগাযোগ করুন এই নাম্বারে। ভয়ে শুকিয়ে কাঠ হওয়া গলা নিয়ে সাথে সাথেই নন্দিতা কল করল কাগজে দেওয়া সেই নম্বরে। কল তুলে কোনো প্রকার ভূমিকা ছাড়া একজন পুরুষ কণ্ঠ অত্যন্ত গাম্ভীর্যের সুরে বলে উঠল, সদ্য সদ্য বিয়ে করেছে অ্যাডভোকেট দুর্জয়ের, কিন্তু একদমই উচিত হচ্ছে না নিজের জীবন নিয়ে এমন ছিনিমিনি খেলার। ভেরি ব্যাড। কী বলছেন আপনি? কে বলছি এটার চেয়েও বড় জরুরি হলো কি বলছি। আপনার হাজব্যান্ডকে বোঝান শিকদারের কেসটা যেন ছেড়ে দেয়, না হলে যে অল্প বয়সেই বিধবা হতে হবে আপনাকে। বাবা মা মারা গেছে, শ্বশুর শাশুড়িও একদম জায়গা মতো টপকে যাবে। একা একা থাকেন, বয়স্ক দুজন মানুষ। আহা, এই কষ্ট সহ্য করা যায় নাকি? তার চেয়ে ওপারে শান্তিতে থাকলে ভালো হয় না? নন্দিতার হৃৎপিণ্ড কেঁপে উঠল তাৎক্ষণিক। তার একটা দুনিয়া উজাড় হয়েছে এই তো কয়েক মাস আগে। নতুন করে বাঁচতে শিখেছে এই কয়েকটা মানুষকে আঁকড়ে ধরে। এখন যদি তারাও তাকে ছেড়ে চলে যায়, কী নিয়ে বাঁচবে সে? কেন বাঁচবে? না, আর মাথা কাজ করে না তার। ত্বরান্বিত কণ্ঠে সাথে সাথেই বলে ওঠে, আমি চেষ্টা করব, প্লিজ আপনি আমার পরিবারের কোনো ক্ষতি করবেন না। লোকটা কুটিল হাসে, হাসতে হাসতেই বলে, আপনি যতদিন আমার কথা মতো চলবেন আমিও আপনার কথা রাখব। আপনি হেরফের করলে
আমিও। নন্দিতা কিছু বলার আগে নিঃশব্দ হয়ে যায় ওপাশ থেকে। সে পুনরায় কল করতে গিয়ে দেখে নাম্বারটা সুইচ অফ। এরপর আর কখনো এই নাম্বার ওপেন হয়নি। প্রতিবারই তারা নতুন নতুন নাম্বার থেকে মেসেজ দেয়। নন্দিতা ভাবনার সুতো ছেড়ে আসরের আজানের শব্দ শুনে ফোঁস করে এক দীর্ঘশ্বাস ছেড়ে ট্রলি দুটো হাতে নিয়ে ঘরের ভেতরে ঢোকে সে। অতঃপর আলমারি থেকে একে একে সবগুলো শাড়ি ভাঁজ করে ঢোকায় ব্যাগের মধ্যে। জলিল, জি ম্যাডাম, তোমার আগের কাজটা ঠিকমতো হয়েছিল তো? কোনো হেরফের হলে কিন্তু মেয়েটা আমার সর্বনাশ হয়ে যাবে। জলিল নৌরিনের দিকে তাকিয়ে বিনয়ের সুরে বলে, আপনি চিন্তা করবেন না ম্যাডাম, প্রতিটা রক্তের শিশি আমি নিজে হাতে বদলে দিয়েছি। এরপর তাদের প্ল্যানিং কি? 2 দিনের মধ্যেই আবার রক্ত নিতে লোক পাঠাবে ওই বাড়িতে। কী সব পরীক্ষা হবে? তোমাকে কি করতে হবে মনে আছে তো? ম্যাডাম, টাকা দিয়ে ওটা বদলাতে হবে আবার। কথাটুকু শুনেই রহস্যময় হাসি হাসল নৌরিন। নন্দিতার বাড়িতে যাওয়ার প্রতিটা ব্লাড স্যাম্পেল সে এই বন্ধ ঘরের লোহার চেয়ারে বসেই চেঞ্জ করে ফেলেছে। 2 দিন পর স্যাম্পেল কালেক্ট করে যে রিপোর্ট আসবে সেই সবের ব্যবস্থাও হয়ে গেছে। এখন শুধু সঠিক সময়ের অপেক্ষা। শিকদার ভাবছে ওরা তাকে আটকে রেখেছে, কিন্তু সে যে স্বেচ্ছায় এখানে পড়ে আছে এ কথা তাদের ধরাছোঁয়ার বাইরে। আলমারির এক কোণে শাড়ির ভাঁজে চাপা দেওয়া পুরনো এক ডায়েরি চোখের সামনে পড়তেই ভ্রু কুঁচকে সেটা হাতে নিল নন্দিতা। মাকে সে কখনো ডায়েরি লিখতে দেখেনি, আর না বাবার এসবের অভ্যাস আছে। তবে তাদের আলমারিতে এই পুরনো ডায়েরি কিসের? ডায়েরির পাতা উলটপালট করে দেখতে দেখতে নন্দিতা খেয়াল করল ডায়েরির মাঝের দিকে পুরোটা ফাঁকা। এরপর শেষের কয়েকটা পাতায় গুটি কয়েক অক্ষরে কিছু লেখা। কৌতূহল হোক বা প্রয়োজনে ডায়েরিটা ব্যাগে ঢুকিয়ে নিল সে। অতঃপর খুব বেশি দেরি না করে দুটো ট্রলি ভর্তি করে ফেলল প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব জিনিসে। গোধূলির আলো নিভেছে অনেকক্ষণ হলো। চারিদিকে শুধু আঁধারি কাঁদিমা। আজকের রাতটা একটু বেশি অন্ধকারাচ্ছন্ন। আমাবস্যা বোধ হয়। ঘুটঘুটে কালো রাত কি যেন এক অশনি সংকেত দিচ্ছে। তুহিনা বেগম নন্দিতার 2 গাল ধরে সস্নেহে চুমু খান তার লালটে। তার চোখে অশ্রুসিক্ত। বিদায়বেলা এত কঠিন কেন হয়? মায়ের পর এই মানুষটাকে নন্দিতা মা হিসেবে মেনেছে। আজ যেন তার মনে হচ্ছে মায়ের ঘর থেকে বিদায় নিচ্ছে। সত্যি তো, মায়ের ঘর এটা। ওই যে ওই উপরতলা তো থাকতেন মা। শাসাতে শাসাতে নিচতলা অবধি এসে সেই এক হুঙ্কার ছাড়ত। নন্দিতা তখন ভালো মেয়ের মতো চুপচাপ মাথা নিচু করে ফেলত, আর একটু চোখের আড়াল হলেই দাপিয়ে বেড়াতো 2 তলা পুরোটা। তাদের সি অফ করতে নিচে নেমে আসে সবাই। তুলা মায়ের পাশে দাঁড়িয়েই হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে। বাইরের দেশের বাচ্চারা অল্প বয়স থেকেই হয়ে ওঠে স্বাবলম্বী। অহেতুক মা বাবার কোলে চড়ে ঘুরে বেড়ানো হোক বা হাতে তুলে খাইয়ে দেওয়া, এর কোনোটাই তাদের দেওয়া হয় না। বরং খুব অল্প বয়স থেকেই হাতে তুলে খেতে শেখানো হয়। শেখানো হয় সুইমিং আর নানা রকম অ্যাক্টিভিটিস। প্রিটি আন্টি, আমাকে টসটসে চুমু দেবেন না? গাড়িতে উঠতে যাচ্ছিল নন্দিতা। তুলার কথা শুনে আচমকায় মন ভারী হয়ে পড়ে তার। সাথে ফিক করে হেসেও দেয় তার কথার ধরন দেখে। হাসে বাকি সবাইও। টসটসের শব্দটা মূলত নন্দিতার কাছ থেকেই শিখেছে সে। চুমু খাবার আগে 2 হাত বাড়িয়ে তাকে কাছে ডাকতে গিয়ে বলতো,
এসো তো সোনা, কয়েকটা টসটসে চুমু খাই। তুলার সামনে পা ভাঁজ করে বসল নন্দিতা। অতঃপর তার সারা মুখে অজস্র চুমু খেতে খেতে অশ্রুসিক্ত কণ্ঠে বলল, ভীষণ মিস করব আমার তুলা সোনাকে। দিনে ধুধু উত্তাপ ছড়ানো বাতাসে শীতলতা ভর করেছে। তাপমাত্রা কমে বাতাসের দাপটে প্রশান্তির ছায়া নেমেছে। জনজীবন যেন ঠিক এই ক্ষণেরই অপেক্ষায় ছিল। গোটা দিনের গা জ্বালা গরমের তাপদাহ শরীর ঝলসে দেওয়ার পর আঁধারি রাতে উত্তাল বাতাসি শীতল দাপট শৈত্যপ্রবাহের চেয়ে কম নয়। মন জুড়ায়, শরীরে প্রশান্তি ডেকে আনে। নন্দিতা চোখ বুজে গাড়ির জানালামুখী হয়ে বসে আছে। পাশেই ড্রাইভিং সিটে বসে দুর্জয় আর চোখে পরখ করছে নন্দিতাকে। বেখেয়ালি নন্দিতা আজ মায়ের একটা সাদা শাড়ি পরেছে। বাবার পছন্দের রং বলে বেশ কয়েকটা শাড়ি রয়েছে তার এই রঙের। খোলা জানলা দিয়ে ধেয়ে আসা বাতাসের দাপটে এলোমেলো শাড়ির আঁচল, উন্মুক্ত কোমরের অংশ। দুর্জয় ঠোঁট কামড়ে হাসে। অতঃপর ডান হাতে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে সাবধানে বাম হাত এনে রাখে নন্দিতার কোমরের কাছে। অতঃপর বড্ড ধীর গতিতে এক আঙ্গুল দুই আঙ্গুল করে ছুঁয়ে যায় উন্মুক্ত কোমর। আচমকা আক্রমণে শিউরে ওঠে নন্দিতা। দুর্জয় ততক্ষণে পুরো দমে আঁকড়ে ধরেছে তার কোমর। লজ্জায় হাঁসফাঁস করতে করতে নন্দিতা অহেতুক ছোটাছুটি করার চেষ্টা চালাচ্ছে। তা দেখে মুচকি হাসে দুর্জয়। বলে, শুধু শুধু এখানে এনার্জি ওয়েস্ট করে লাভ নেই। রাতের জন্য বাঁচিয়ে রাখুন ম্যাডাম, পুরো রাত কিন্তু পড়ে আছে এখনও। নন্দিতা রাগী চোখে দুর্জয়ের দিকে তাকায়। দুর্জয় ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে এক হাতে হ্যাঁচকা টান দিয়ে নন্দিতাকে টেনে নেয় বুকের ওপর। নন্দিতা চোখ বড় বড় করে দুর্জয়ের দিকে তাকালে বাম হাতে নন্দিতার কোমরে আলতো করে আঁকড়ে ধরে মুচকি হাসে দুর্জয়। বলে, চুপচাপ আমার হার্টবিট শুনুন, দে ওয়ান্ট টু সে সামথিং। নন্দিতা অস্থির চিত্তে দুর্জয়কে ছাড়তে ছাড়তে ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, গাড়ি চালানোর সময় একদম এইসব নয়, ওদিকে ফোকাস করুন। তাহলে গাড়িটা থামিয়ে দিই এখন, কারণ এখন বউকে জড়িয়ে ধরে আদর করতে ইচ্ছে করছে আমার। গাড়ি তো পরেও চালানো যাবে, দেখি আসুন তো। দুর্জয়ের শক্ত বাহুবন্ধনী থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে নন্দিতা করুণ কণ্ঠে বলে ওঠে, উফ, গাড়ি চালাতে চালাতে কী সব করছেন বলুন তো। ওদিকে ফোকাস করুন না, যে কোনো সময় সর্বনাশ হয়ে যেতে পারে। সর্বনাশ তো হয়েছে, আপনি আমার বিরাট সর্বনাশ করে দিয়েছেন। দুর্জয়ের আফসোসের সুরে বলা কথা শুনে নন্দিতা চোখ তুলে তাকায়। সন্দিহান কণ্ঠে বলে, মানে? দুর্জয় তার স্বভাব সুলভ ঠোঁট কামড়ে হাসে। অতঃপর নন্দিতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে, এমন রূপে ধরা দিয়েছেন অথচ আমি আপনার সাজগোজ নষ্ট করার সুযোগ পাচ্ছি না একটুও। এ কি অন্যায় নয়? আর আর আপনার শাড়ির আঁচল সরে গিয়ে কিছুমিছু দেখা যাচ্ছে। গাড়ি চালানোতে ফোকাস থেকে কিভাবে আর? লজ্জায় থ বনে যায় নন্দিতা। পাথরের মূর্তির মতো ফ্যাল করে কয়েক মুহূর্ত দুর্জয়ের দিকে তাকিয়ে সরাসরি আছড়ে পড়ে তারই বুকে। লজ্জায় হাঁসফাঁস করতে করতে এক হাতে টেনে নেয় বেখেয়ালিতে আলগা হয়ে পড়ে থাকা আঁচল। মিসেস দুর্জয়। ডাকটা কেমন যেন বুকে গিয়ে লাগলো নন্দিতার। এই নামে ডাকতে গিয়ে দুর্জয়ের হার্টবিট ফাস্ট হলো কি? বোধহয় হলো। সে তো স্পষ্ট কান পেতে শুনল। ইস, কি গভীর আদরে এক নাম। একটা নামে এতটুকু আদর মিশিয়ে ডাকতে পারে বুঝি কেউ? মিসেস দুর্জয়, শুনছেন? আবারও ডেকে উঠল দুর্জয়।
ক্যান আই কিস অন ইয়োর নেক? ইস, কি আদুরে আবদার! আচ্ছা, সব স্বামীদের আবদারই কি এমন লাগে, নাকি দুর্জয়ের কথা, তার কণ্ঠ, তার বাচনভঙ্গিতে আলাদা এক মাদকতার ছোঁয়া রয়েছে, যা মাদকাসক্তের মতো মাতাল মাতাল করে ফেলে তাকে? চিন্তা চেতনা লোপ পেয়ে তার প্রতিটা কথা অক্ষরে অক্ষরে পালন করার তীব্র স্বাদ জাগে। নেশায় বুঁদ হওয়ার পর মানুষ যেমন নেশাগ্রস্ত অবসাদগ্রস্ত আচরণ করে, ঠিক তেমনই মনে হয় নিজেকে নন্দিতার। তবে পরিস্থিতি বিবেচনা করে কিছু একটা চিন্তা করল সে। অতঃপর খানিকটা রুক্ষ কণ্ঠে বলে, গাড়ি চালাতে চালাতে কোনো আবদার নয়, আগে ঠিকমতো ড্রাইভ করে বাড়িতে ফিরুন। কথাটুকু শেষ করে নন্দিতা খানিকটা উঁচু হয়ে চট করে চুমু খায় দুর্জয়ের খোলা অংশে। ধূসর রঙের ফর্মাল শার্টে তার শ্যামলা বর্ণের ত্বক ভীষণ রকম মানিয়েছে। বুকের কাছে খুলে রাখা দুটা বোতাম থেকে উকি দিচ্ছে তার পুরুষালী লোমশ বুক। নন্দিতা চট করে কাজটা সেরে আগের মতোই মাথা রাখল তার বুকে, যেন এইমাত্র কিছুই ঘটেনি সেখানে। একেবারে নিষ্পাপ একটা চেহারা নিয়ে দুর্জয়ের বুকে মাথা রেখে চোখ বন্ধ করল সে। ঠোঁটের কোণে তার ক্ষীণ হাসি। দুর্জয় ভ্যাবাচাকা খেয়ে যায় প্রাথমিকভাবে। নন্দিতা নিজে থেকে এমন একটা কাজ করে বসবে এটা তার ধারণাতেই ছিল না। ঘটনা প্রবাহ বুঝতে পেরে শব্দ করে হেসে ওঠে সে। লজ্জায় নন্দিতার নড়িমড়ি অবস্থা এবার। ঝোঁকের বশে করে ফেলা তার এই কাজের জন্য না জানি কতটুকু লজ্জা দেবে তাকে এই অসভ্য লোকটা। তবে দুর্জয় সেই সব নিয়ে কিছু না বলে উল্টে দুহাতে স্টিয়ারিংয়ের ওপর রেখে গাড়ির স্পিড বাড়তে বাড়তে বলে, আজ আপনি শেষ মিসেস দুর্জয় এহসান, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। সহজ জীবনে অভ্যস্ত মানুষজনের কাছে রাত শব্দটার গভীরতা অনেকটা ধোঁয়াশার মতো। দাম্ভিকতার প্রতীকী হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু সাদা বাল্ব সমন্বিত ল্যাম্পপোস্টের আলোয় পুরো পথঘাট দিনের আলোর মতো স্পষ্ট। রাস্তা দিয়ে শাঁসা শব্দে ধেয়ে চলা গাড়ির শব্দে নীরবতা বিলুপ্ত। ফুটপাত ধরে হেঁটে চলা অগণতি যাত্রীদের পদচারণের রাতে শব্দটা মর্মার্থ সঠিক বোঝা দায়। রাত মানেই নিঝুম ঘন অন্ধকার। কোথাও দূর থেকে ভেসে আসা ঝিঝি পোকা ডাক, হঠাৎ করে ধেয়ে আসা গা ছমছমে এক ভাব। সেসব শহর জীবনে কই? এই যান্ত্রিক জীবনে মানুষগুলো দিন দিন রোবটিক হয়ে যাচ্ছে। পাড়াপড়শি তো দূর, পাশাপাশি দরজায় অবস্থিত মানুষদের মধ্যেই সখ্যতা নেই, নেই কোনো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। দিন থেকে রাত, রাত থেকে দিন, শুধুই যন্ত্রের মতো নিয়মমাফিক রুটিনে চলতে থাকে। পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করল দুর্জয়। গাড়ির সামনে হলদেটে আলোয় দুটো হেডলাইট নিভল এতক্ষণে। নন্দিতা ঘুমে কাদা ততক্ষণে। ডাকবে না করেও দুর্জয় আলতো হাতে বুক থেকে ডেকে তুলল নন্দিতাকে। আজকাল একটুতেই ঘুমে ভোর হয়ে থাকে চোখ জুড়ে, ক্লান্ত লাগে শরীর। কি জানি আর কতদিন সে সব কিছু দুর্জয়ের থেকে লুকিয়ে রাখতে পারবে। একদিন না একদিন তো ধরা পড়তেই হবে। আর সেদিন দুর্জয় কিভাবে প্রতিক্রিয়া দেখাবে? খুব রেগে যাবে, নাকি শক্ত করে বুকের মাঝে তাকে চেপে ধরে বলবে, কোথাও যেতে দেব না তোমাকে, এত বোকা কেন তুমি? আমার মৃত্যু নিজের নামে লিখে নিতে গিয়ে একবারও ভাবলে না আমার কথা? নন্দিতা কি তখন হাসবে, মুচকি হাসবে, নাকি তার হাসিতে থাকবে প্রশান্তির ঢেউ? ভাবনা সুতো ছিঁড়ে বের হলে বাস্তবতাকে বড্ড কঠিন লাগে তার। ভয়ে ভয়ে থাকে সবসময়, না জানি কোন মুহূর্তে তার সব সত্যি ফাঁস হয়ে যায়।
লাগেজগুলো গাড়ি থেকে নামিয়ে জানলার কাছে নক করে দুর্জয়। কখন যে সে গাড়ি থেকে বের হয়ে লাগেজও নামিয়ে ফেলেছে টেরই পায়নি নন্দিতা। অতঃপর ফাঁপা এক দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলে বেরিয়ে আসে সে। ঠোঁটের কোণে ঝুলিয়ে রাখে শীতল এক হাসি। অনেকগুলো দিন বাদে নিজের পরিচিত বিছানা পেয়ে চোখ লেপ্টে থাকা ঘুম আরও জাঁকালোভাবে জাপটে ধরে তাকে। রুমে ঢুকেই ঝট করে শুয়ে পড়ে সে বেডে। দুর্জয় আর চোখে সেদিকে তাকিয়ে লাগেজগুলো টেনে রেখে ঘরের এক কোণে। এরপর নন্দিতাকে চেঞ্জ হওয়ার তাড়া দিয়ে নিজে চলে যায় ওয়াশরুমে। লম্বা একটা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে নন্দিতাকে আগের অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে ফেলে দুর্জয়। আলতো হেসে নন্দিতাকে ঠিক করে শুইয়ে দেয় বিছানায়। অতঃপর রুমের লাইট অফ করে নিজেও এসে শুয়ে পড়ে নন্দিতার পাশে। দুই হাতে নন্দিতার কোমর জড়িয়ে নিজের দিকে টেনে নিতেই শরীরে শীতল হাতের ছোঁয়া পেয়ে নড়েচড়ে ওঠে নন্দিতা। ঘুমের ঘোরে নিজেও আরও খানিকটা সরে যায় দুর্জয়ের দিকে। দুর্জয় তৎক্ষণাৎ মুগ্ধ পায় নন্দিতার উন্মুক্ত গলার ভাঁজে। সেখানে নাক ঘষতে ঘষতে আলতো কণ্ঠে বলে ওঠে, দিন দিন বড্ড চালাক হয়ে যাচ্ছ তুমি। শাস্তি পাওয়ার ভয়ে এমন আগেভাগেই ঘুমিয়ে পড়লে, নট ফেয়ার। দুর্জয়ের বাড়ান্ত খোঁচা খোঁচা দাড়ি নন্দিতার গালে গলায় সুড়সুড়ি দিচ্ছে রীতিমতো। ঘুমের ঘোরে দুর্জয়কে সরিয়ে উল্টো পিঠ ফিরতে গেলে বাদছাদে দুর্জয়। মুখ তুলে তাকায় নন্দিতার বিরক্ত মাখা ঘুমন্ত মুখের দিকে। এরপর আচমকায় ঠোঁট ডোবায় নন্দিতার ঠোঁটে। একটা, দুটো, তিনটে চুমু খেতে খেতে আচমকা নিজে শক্ত সামর্থ্য প্রশস্ত পুরুষালী ঠোঁট চেপে ধরে নন্দিতার কোমল ঠোঁটে। অতঃপর সেভাবেই দুহাতে আগলে তাকে তুলে আনে বুকের ওপর। গভীর ঘুমে মগ্ন নন্দিতা আচমকা নিঃশ্বাস নিতে না পেরে চোখ খুলে তাকায়। শূন্য মস্তিষ্কে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে। অতঃপর ছাড়া পাওয়ার জন্য ছটফট করতেই দুর্জয় আলতোভাবে ছেড়ে দেয় নন্দিতার ঠোঁট। ছাড়া পেয়ে জোরে জোরে হাঁপাতে হাঁপাতে দুর্জয়ের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। ঠোঁট কামড়ে হাসে দুর্জয়। রাগে পুরো শরীর জুড়ে জ্বালাময়ী এক অনুভূতি টের পায় নন্দিতা। দাঁতে দাঁত চেপে সে অনুভূতি হজম করে চুপচাপ শুয়ে পড়ে দুর্জয়ের দিকে পিঠ করে। দুর্জয় বোকার মতো হাঁ করে তাকিয়ে রইল নন্দিতার দিকে। অতঃপর চটজলদি পেছন থেকে বাম হাত রাখল নন্দিতার কোমরে। সাথে সাথেই নিজের দিকে টেনে নিয়ে মুখ ডোপালো নন্দিতার ঘাড়ে। নন্দিতা সরে আসার চেষ্টা করলে আরও চেপে আঁকড়ে ধরল তাকে। অতঃপর গলায় মুখ ডোবানো অবস্থায় মিনমিনিয়ে বলল, সরি। নন্দিতা কোনো প্রত্যুত্তর করল না, বন্ধ করে দিল ছটফট করা। অভিমানে পাথর গলতে দেখে দুর্জয় বাঁকা হাসল, নরম গলায় বলল, তোমার উচিত হয়নি একদম আমার জীবনে আসা। এইভাবে আমার এত কাছাকাছি এসে আমাকে দখল করে নেওয়া তো আরোই উচিত হয়নি। অন্য কারোর আসার কথা ছিল নাকি আপনার ওই ফিমেল কলিগটার? নন্দিতার কণ্ঠে ভেসে ওঠা তীব্র ঝাঁঝ স্পষ্ট টের পায় দুর্জয়। তাই তো আরও খানিকটা রাগিয়ে দিতে ঠোঁটের কোণে বাঁকা হাসি বজায় রেখে নির্লিপ্ত কণ্ঠে বলে ওঠে, ড্যাম হট কিন্তু মেয়েটা, পুরোই আগুন সুন্দরী। ঠোঁটে লাল লিপস্টিক, ব্ল্যাক গাউন পরে কনফিডেন্সের সাথে যখন আসামির দিকে তাকায়, আসামি নির্দোষ হলেও দোষ মেনে নিতে বাধ্য। ডিফেন্স লয়ারও কেস হেরে যেতে বাধ্য। এমন একটা মেয়ে পাশে থাকলে গরম লাগা দুকাঠি বেড়ে যায়। নন্দিতা কোনো প্রতিক্রিয়া দেখালো না। ঘাড় ঘুরিয়ে একবার দুর্জয়ের দিকে তাকিয়ে মুচকি হাসল। অতঃপর সরাসরি উঠে চলে গেল ওয়াশরুমে। দুর্জয় বোকার মতো ফ্যাল করে তাকিয়ে রইল শুধু ওয়াশরুমের দরজার দিকে। ব্যাপারটা কি ঘটল
সবটুকু যেন মাথার উপর দিয়ে গেল তার। নন্দিতার তো প্রতিক্রিয়া দেখানো উচিত ছিল। 2-4টে কিল ঘুষি দিয়ে তার 12টা বাজানোর কথা ছিল। মেরে দ্বিতীয়বারের মতো মাথা ফাটিয়ে দিলেও খুব একটা অবাক হতো না সে। কিন্তু তার এভাবে নীরব থাকা অস্থির করে তুলছে দুর্জয়কে। ওয়াশরুমের দরজা বাইরে পায়চারি করছে দুর্জয়। সেই কখন যে ভেতরে গেল নন্দিতা, বের হওয়ার নাম নেই। এদিকে অস্থিরতা বাড়তেই থাকছে ভেতর ভেতর। এ কেমন আচরণ? এমন শান্তভাবে সব কথা মেনে নেওয়ার কোনো মানে আছে নাকি? পরনারীর প্রশংসা করা সুবাদে 2-4টে হাড্ডি ভেঙে দিত তার, না হয় মাথা ধরে দেওয়ালে ঠুকে দিত, নয়তো গলাটা চেপে ধরে শাসন করত। কিন্তু এমন চুপচাপ মেনে নেবে কেন? এটা কি অন্যায় নয়? অবিচার নয় তার প্রতি? ওয়াশরুম থেকে বের হতে গিয়ে নন্দিতা আচমকা দুর্জয়কে আবিষ্কার করলো নিজের মুখোমুখি। খুব বেশি বিচলিত না হয়ে পাশ কাটিয়ে চলে যেতে গেলে খপ করে তার ডান হাতটা পাকড়াও করলো দুর্জয়। নিজের দিকে ঘুরিয়ে একদম কাছাকাছি টেনে আনলো তাকে। অন্ধকার ঘরে হাট করে খোলা জানলা দিয়ে দূরের ল্যাম্পপোস্টের থেকে ভেসে আসা আলোয় নন্দিতার গোলগাল মুখটা আরও বেশি আকর্ষণীয় লাগছে যেন। দুর্জয় মোহনীয় দৃষ্টিতে সেদিকে তাকালো নির্বিশেষ। ডান হাত উঠিয়ে উঁচু করল নন্দিতার নিচু হয়ে থাকা ললাট। দৃষ্টি মেলালো সরাসরি তার চোখের দিকে। অতঃপর কোমল কণ্ঠে বলে উঠল, রাগ হয়েছে? নন্দিতা নিজেকে দুর্জয়ের বাহুবন্ধনী থেকে ছাড়িয়ে বড্ড স্বাভাবিক কণ্ঠে বলল, কেন হবে? এই যে তোমার পাশে শুয়ে তোমার গলায় মুখ ডুবিয়ে আমি অন্য এক নারীর প্রশংসা করলাম, যাকে এত খুঁটিয়ে দেখতে পারেন, যাকে জীবনসঙ্গী হিসেবে কল্পনা করেন, তার রূপের বর্ণনা করবেন, এটাই তো স্বাভাবিক। দুর্জয় তার স্বভাব সুলভ বাঁকা হেসে নন্দিতাকে জড়িয়ে ধরল পেছন থেকে। আলুথালু হয়ে পিঠে পড়ে থাকা চুলগুলো একপাশে সরিয়ে থুতনি রাখল তার কাঁধে। দুর্জয়ের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে নন্দিতার গালে গলায়। শিহরণে নিঃশ্বাস দ্রুতগামী হচ্ছে তারও। অথচ দুর্জয় তার 2 হাত নন্দিতার হাতের ওপর চেপে ধরে আছে কোমরের কাছে। সরে যাওয়ার কোনো উপায় নেই। উপরন্তু বেপরোয়া দুর্জয় ইচ্ছাকৃত নিজের গরম নিঃশ্বাস জোরে জোরে ফেলছে তার কাঁধে। নন্দিতা কিছু বলতে যাবে তার আগে তার কানের কাছে মুখ এগিয়ে আনে দুর্জয়। ফিসফিস করে বলে, তোমার কোমরের ডান পাশের বাঁকের ঠিক 3 আঙ্গুল নিচে অবস্থিত লালচে রঙের তিলটা আমার বেশ পছন্দের। ক্যান আই কিস? অদ্ভুত দৃষ্টিতে নন্দিতাকে তাকাতে দেখে ঠোঁট কামড়ে হাসে দুর্জয়। আগের মতো একই ভঙ্গিমায় বলে ওঠে, তোমার শরীরের প্রতিটা বাঁক, প্রতিটা ছোট ছোট চিহ্ন আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি, এতটাই মুখস্থ। চলবে।